মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্বামী এখন বর্তমানে বাড়িতে নেই বলে তোমরা আবার যা তা অপমান দিয়ে অপমান করে এই বাড়ি ছাড়া করতে চাইছো না? এত সহজ হবে না, এত সহজ হবে না। আমি বলে দিলাম আমাকে এই বাড়ি থেকে সরে দাও। এত সহজ হবে না, এটা তোমরা করতে পারো না। আমি বলে দিচ্ছি না, এটা তোমরা করতে পারো না। এটা হতে পারে না। কি হতে পারে না? হ্যাঁ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখো, আমরা যেটা বলছি সেটার প্রমাণ দিচ্ছি। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই কাউন্টার প্রমাণ দাও আমাদের। বাবা, আমি কি শান্তি পেয়েছি, কি শান্তি পেয়েছি। আমি এতদিন বাড়িতে অলক্ষে ছাড়া হবে একদম। তুই কবে বিজয়বি হবি রে আমাদের বাড়ি থেকে? কবে বিজয়বি তুই? এইবার যাবে পুতুল, এইবার ও যাবেই। এইবার ওকে কি করে যেতে হয় সে আমি বুঝিয়ে দেব। শোনো পুতুল, তোমাকে একখানা কথা বলি মা। তুমি যাও, তীর্থ বাবাকে নিয়ে ওপরে যাও। আর একটা কথা মনে রাখবে, এখন থেকে তোমার শুধু একটাই কাজ, তীর্থর কাছাকাছি থাকা, তার সব প্রয়োজনে তাকে সাহায্য করা। কেমন? হ্যাঁ। দেখো, বউ যদি এখন চাকরিতে না যায় তাহলে কেমন করে চলবে? আমরা যদি কথায় কথায় তাকে এই সংসারের কাজে বেঁধে বেঁধে রাখি তাহলে তো তার চাকরিটাই থাকবে না। শোনো মা, তুমি তীর্থের পাশে থাকবে, নজর রাখবে তীর্থ যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে। আর পরাগ তো আছে, পরাগ তোমাকে সাহায্য করবে। কেমন? আমাকে তো রান্না বান্না এইসব দিকটা সামলাতে হবে। তা সত্ত্বেও আমি ওপর নিচ করবো কোন, কিন্তু তুমি তীর্থর কাজ ছেড়ে নড়বে না। যা বললুম মনে থাকে জানো? কেমন? ঠিক আছে মা, ঠিক আছে। আমি কিন্তু বাড়িতে চলে যেতেই পারতাম না তীর্থদা, এই বাড়ি থেকে আপনি কোথাও যাবেন, আমি তো বলেই দিয়েছি। না না শিমুল, আমার চেকবুকটা তো বাড়িতেই আছে, তাই না? না, আমি সেটা আমার দাদাকে বলে আনিয়ে নিতে পারি, কিন্তু তবুও ঠিক আছে, ব্যস্ত হতে হবে না এখন। ব্যস্ত হবো না বলছো? আমার জন্য তোমরা প্রায় সর্বশান্ত হয়েছো। আমার জন্য তোমাদের গয়না বন্ধক দিতে হয়েছে। আমি তো ভাবতেই পারছি না। অন্তত আমি চেকটা রেডি করে দিই। হ্যাঁ, তোমরা সেই টাকা দিয়ে, না আমার কাছে বেশি টাকা হয়তো নেই, কিন্তু যে টাকাটা আছে সেটা দিয়ে গয়নাগুলো অন্তত ছাড়িয়ে নিয়ে এসো। আচ্ছা, মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়ায়, আর তোমার মতো একজন মানুষের পাশে আমরা দাঁড়াবো না? তীর্থদা, জীবনে পূর্ণ করার সুযোগ তো সবসময় পাওয়া যায় না। যখন পূর্ণ করার সুযোগ পেয়েছি তখন সেই সুযোগটার হাতছাড়া করতে চাই না। আমরা আবার একটু পুণ্যলোভী তো। সে তুমি যাই বলো শিমুল। যাই বলতে যাব কেন? আমরা তো জানি তীর্থদা, আপনার কাছে যা টাকা আছে আপনি দিয়ে দেবেন, আর যদি নাও থাকে সর্বশান্ত হয়ে আপনি সেই টাকা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ডাক্তারবাবু তো বলেছে আপনাকে স্ট্রেস না নিতে, তাই আপনাকে বলছে এখন এসব নিয়ে একদম ভাববেন না। না, স্ট্রেস নেওয়ার মতো কিছু নেই। সেই যা স্ট্রেস হলো, আমার মনে হয় এটা তীর্থদার কোনো স্ট্রেস নয়। একদিক থেকে তুমি ঠিকই বলেছো শিমুল। এটা অনেকটা আমার স্ট্রেস রিলিফ বলতে পারো। এই মেয়েটার মুখের মুখোশ আমি টেনে খুলে দেবো, এটা আমি অনেক দিন থেকে ভাবছি। যাই হয় হবে, আমি আর চুপ করে থাকবো না। তোমরা চেষ্টা করো যে করেই হোক পলাশের সঙ্গে যাতে ওর ডিভোর্সটা হয়ে যাক, সেই চেষ্টা করো। আমিও একটা ভালো উকিলের ব্যবস্থা করে দেবো। কোনো ওজোর আপত্তি ওর শুনবো না আমরা। আমি চেষ্টা করছি, তোমরা দেখো কি হয়। শুধু পলাশ যদি উল্টো সুর না গায় তাহলেই আমার কি মনে হয় জানেন তীর্থদা, এত বড় ঘটনা শোনার পর পলাশ কিছুতেই ওর মতো মেয়ের সাথে থাকবে না, আর এটা আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, ঠিক বলছিস শিমুল। আমারও তাই ধারণা বড় বৌমা। কি জানো তো, মানুষ কি করে নিজের পায়ে নিজে কুড়ুল মারে, সব্যনেশী মেয়ে সেইটা দেখিয়ে দিল।
প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কি করা, কুড়ুল মারা যার স্বভাব, তার নিজের পায় কি আর অন্যের পায় কি, কুড়ুল মারাই তার স্বভাব। তাই কুড়ুল মারতে মারতে ভুল করে কখন সে নিজের পায়ে কুড়ুল মেরে ফেলে বুঝতেই পারে না। কোনো প্রয়োজন ছিল না। পুতুল, কি হলো মা, বসে আছো কেন? যাও যাও, তীর্থ বাবাকে নিয়ে উপরে যাও, যাও নিজের ঘরে যাও। চলো দেখি স্যার, এবার ঘরে চলো তুমি। আমাকে এবার তোমার জন্য ডাক্তারবাবুর কাছে বকাবকি খেতে হবে। চলো তোমার ঘরে চলো, ওপরে চলো। আর এই একটি মেয়ে আমার জন্য গান গেয়ে গেয়ে টাকা জোগাড় করেছে। একে কি আমি স্পেশাল চাইল্ড বলবো, নাকি নাকি একেই স্পেশাল চাইল্ড বলবো? সত্যি স্পেশাল। তোর অনেক ভালো পুতুল, আমি তোমায় অনেক অনেক আশীর্বাদ করছি। তুই কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছিস? এইসব কথাগুলো বলতে তুই এখানে এসেছিস? আমি তোকে দয়া দেখাতে আসিনি রে পলাশ। একজন দাদা হিসেবে ভাইয়ের প্রতি তার দয়া কিন্তু সবসময় থাকে, এটা আলাদা করে দেখাবার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এটা ঠিক যে সেই দয়াটা এত বেশি নয় যে সেটা নিজের প্রাণের তুলনায় অধিক। আমার যখন প্রাণ সংশয় হয়েছে তখন আমি প্রতিবাদ করেছি। হ্যাঁ, আরও একটা কারণ ছিল পলাশ, আমার মনে হয়েছিল তুই যদি এই শাস্তিটা পাস তাতে আসলে তোর লাভই হবে, তুই নিজেকে সংশোধন করতে পারবি। থাম পরাগ, থাম। বলু, আমাকে ভুল বুঝিস না, বোঝার চেষ্টা কর, আমরা তোর খারাপ চাই না। এ কথা ঠিক যে আমি তোদের ঠিক মতন মানুষ করতে পারিনি। স্নেহে অন্ধ ছিলুম তো, আর তাই হয়তো সেই স্নেহের দায় আমাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না বাকি লোকে তোকে কি বলে, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই না তখন 5 জন লোক বলা বলি করে, ওই যে যাচ্ছে মা, যার ছেলে এখন জেলে পড়ছে। কি দোষ ছিল আমার বলতো? না, আমি তোদের স্নেহ একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আমি তো তোদের এমন ভাবে মানুষ করিনি যাতে তোদেরকে জেলের ভাত খেতে হয়। তোরাও তো সেভাবে মানুষ হসনি। আসল কথাটা হচ্ছে তোকে বিগড়েছে প্রতীক্ষা। এই প্রতীক্ষার থাবা থেকে তুই বেরোতে পারিস নি। মা, প্রতীক্ষা এখানে নেই বলে ওর নামে আমার কাছে কান ভারী করো না। না রে বলো, তোকে আমার সত্যি সত্যি অনেক কথা বলার আছে, তোর অনেক কিছু জানার আছে। তুই কি জানিস যে তোকে বিয়ে করার আগে প্রতীক্ষার আরো একটা বিয়ে ছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।